গোটা বাংলাদেশ বিশ্বাসতার সাথে মনে করেছিল যে যে সুপারিশ যেটা করবে সেটা আমরা মেনে নিবে এবং সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবে। কিন্তু দুঃখজনক বিষয়, ডক্টর মুহিত স্যার তার দেওয়া সুপারিশ 35 এবং 37 সেইটাকে প্রত্যাখ্যান করে সংস্কার কমিটি নামক একটা নাটক তৈরি করে এই সরকার একটা ছাত্রদেরকে আবারও মাঠে রাজপথে রাখার একটা পাইতারা চালাচ্ছে। উনাদের এই সরকারের বোঝা উচিত ছিল যে এই সরকার ছাত্রদের মধ্যে দিয়েই কিন্তু এই সরকার অবস্থান করেছে। সেই ছাত্রদের দাবি প্রথমত মেনে নিয়ে ছাত্রদেরকে পড়ার টেবিলে রাখার পরে তিনার উচিত ছিল অন্যান্য কোনো সংস্কার করার জন্য। কিন্তু উনি সংস্কার কমিটি রেখে এই আমাদেরকে যে সংস্কার কমিটি 35 এবং 37 করেছে সেটা আমাদেরকে দেয়নি। তিনারা 32 দিয়েছে। 32 আগেও ছিল, 32 এক শ্রেণী আগেও পেয়েছে, মুক্তিযোদ্ধা পেয়েছে, কোঠারা পেয়েছে। আমাদেরকে এক শ্রেণী বঞ্চিত করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার। সেই ফ্যাসিস্ট সরকার থেকে আমাদেরকে লেভেল রিলিজ করা হয়েছে, যে আমাদের 32 দেওয়া হয়েছে। আমরা কোনো শিক্ষার্থীরা 32 চাইনি এবং কররাভাবে বলতেছি, তীব্র নিন্দা দিয়ে বলতেছি, আমরা 32কে প্রত্যাখ্যান করলাম। আমরা 32 চাইনি। উনারা তাহলে আবার এই 32কে পার্মানেন্ট করার জন্য উনারা একটা রাজনৈতিক চাল দিয়েছে। সেটা হলো বিসিএস কে 3বারই, এরপরে আবার আন্দোলন করে 4বার। এখন বিসিএস প্রকাশ হওয়ার পরে দেখা যাচ্ছে যে বিসিএসটা উন্মুক্ত। তার মানে কি আমরা বলতে পারি না তারা ফ্যাসিস্ট সরকারের মতন কিছুটা আমাদের উপর আচরণ করেছে? যে রাষ্ট্র মানে সাধারণ শিক্ষার্থীদের কথা না ভাবে, যে রাষ্ট্র একটা বেকার সমাজকে সংকুচিত করে রাখে, সে রাষ্ট্র প্রথমত সংস্কার কমিটির মানে ইয়াকে প্রত্যাখ্যান করে তারা নিজেরা ডিসিশন নেয়। সে রাষ্ট্র দিয়ে আমি মনে করি না ভালো কিছু আশা করি না। আমি মনে করি দেশ যদি ভালো চালাতে চায় তাহলে সকল ঝরে পড়া শিক্ষার্থীদেরকে, ঝরে পড়া মানুষগুলোকে সামনে নিয়ে আসেন, দেশ উন্নয়ন হবে। এছাড়া দেশ উন্নয়ন হবে না। আমরা আগামী 11 তারিখে রাজু ভাস্কর্যে সকাল 10টায়, আমরা 11 তারিখ রাজু ভাস্কর্যে সকাল 10টায় আমরা সমাবেশ ডেকেছি। এর আগে আমাদের সাথে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের সাথে বসে এটার একটা ফাইসালা করবে। অন্যথায় ছাত্রছাত্রীরা যদি আবারও রাজপথে নামে তো দেশের বিশৃঙ্খলা হলে এই দায় রাষ্ট্রকেই নিতে হবে, অন্য কেউ নেবে না। আমরা এই সরকার ছাত্র জনতার সরকার, আমরা সেই আশায় ছিলাম, সারা বাংলাদেশের ছাত্র সমাজ সেই আশায় ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কথা বিবেচনা না করে, ছাত্র সমাজের কথা বিবেচনা না করে, যে জেনারেশনটা ট্রাপে পড়েছিল তাদের কথা বিবেচনা না করে, কি কারণে জানি না 2 বছর 30 থেকে 2 বছর বৃদ্ধি করে 32 করেছে। যারা বিরোধিতা করেছে তারা এই 32-এর সুফল পেয়েছে। কিন্তু যারা আমরা প্রকৃতপক্ষে 35 প্রত্যাশী দীর্ঘদিন আন্দোলন করেছি, আমরা এর থেকে বঞ্চিত হয়েছি। আপনারা জানেন রিসেন্ট 47তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল, যেটা আগামী 10 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে, যেখানে আমাদের যারা আন্দোলন করেছে কেউ কখনো অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে আমাদের সাথে সুপারিশ কমিটির সাথে বৈঠক হলো, সিদ্ধান্ত হইল, কিন্তু আমাদের সাথে পরবর্তীতে না বসে কাদের সাথে বসে 32 করা হলো, আমরা এটা জানতে চাই। আপনারা জানেন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, সরকারের কথা বিবেচনা করে আমরা দীর্ঘ 1 মাস 1.5 মাস আমরা কোনো প্রোগ্রাম রাখিনি, বড় কোনো প্রোগ্রাম রাখিনি। যেহেতু এই সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার, আমরা সেই আশায় ছিলাম। যেহেতু ফ্যাসিস্ট সরকারের সময় আমরা দীর্ঘ আন্দোলন করেছি, কিন্তু আমরা চেয়েছিলাম যে এই সরকার আমাদের সরকার, সেহেতু আমরা বাধ্য হয়ে আগামী 11 তারিখ 11/12/2024 বুধবার রাজু ভাস্কর্য পাদদেশে সকাল 10টায় একটি সমাবেশের ডাক দিয়েছি, যেখানে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা উপস্থিত হবে। আমরা চাই আমরা যে সমাবেশটা ডাক দিয়েছি, এই সমাবেশের আগে আশা করি আমাদের যারা নীতি নির্ধারক পর্যায়ে আছে তারা অবশ্যই আমাদের কথা বিবেচনা করে, দেশের কথা বিবেচনা করে আন্দোলনটা যেন শেষ হয়ে যায়,
সেই কথা বিবেচনা করে আমাদের দাবিটি চাকরিতে আবেদনের বয়সীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে দেয়। হয়তো তারা আমাদের থেকে চিকিৎসাবিদ্যা এগিয়ে থাকার কারণ কি? আপনারা জানেন তাদের রাজ্যভেদে ন্যূনতম চাকরিতে প্রবেশের বয়স 45 এবং তার উপরে, হ্যাঁ 36ও আছে, 45ও আছে। তো এটা কেন হলো? আজকে ডাক্তার যারা তারা হচ্ছে যে 30 বছর 32 বছর সময় পায়। এর মধ্যে যাবে ডাক্তার একটা প্রফেশনাল পেশা, শিক্ষকতা একটা প্রফেশনাল পেশা। এখানে অনেক ডিগ্রি অর্জন করতে হয়, অনেক বিদেশে গিয়ে ট্রেন আপ হতে হয় এবং হচ্ছে পিএইচডি করতে হয়। তারা যখন বাইরে যায়, দেশে এসে দেখে তাদের চাকরির বয়স নেই, সেক্ষেত্রে তারা আর দেশে আসে না। দেখা যায় আমাদের পার্শ্ববর্তী দেশেও আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের মেয়েরা সেখানে তারা ট্রিটমেন্ট দিচ্ছে। তো এটা একটা সমস্যা। এই সমস্যা এই সকল পেশার আমি মনে করি কোনো বয়স থাকা তো উচিত না। শিক্ষা, আইসিটি, তারপর হচ্ছে যে স্বাস্থ্য। তো এমত অবস্থায় আমরা দীর্ঘকাল থেকে যে বয়স বৃদ্ধির আন্দোলনটা করে আসতেছি, আমাদের আন্দোলনটা 32 থেকে গেছে। কেন 32 থেকে গেল? এখানে কি কতিপয় নামধারী সমন্বয়কের বিরোধিতার কারণে। আপনারা জানেন আমাদের যে 35 আন্দোলন, সেখানে দেশের সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত, সুশীল সমাজ, সাংবাদিক এবং দেশের যারা থিঙ্ক ট্যাঙ্ক দেশকে নিয়ে ভাবে, তারা সবাই হচ্ছে তারা বলতেছিল যে ন্যূনতম 35 থেকে উন্মুক্ত করে দেওয়া হোক। আমি কতিপয় সমন্বয়ক এই জন্যই বলতেছি, কারণ এই বৈষম্যবিরোধী আন্দোলন আমরা দেশের সকল রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মধ্যম শ্রেণীর, অভিজাত শ্রেণীর সবাই এসে এই আন্দোলনকে বেগবান করেছে। আজকে কথিত সমন্বয়ক ওই যে বলে না বিপ্লব ব্যাহত হয়ে গেছে, আজকে সমন্বয়কদের কাছে বিপ্লব ব্যাহত হয়ে গেছে, কথিত সমন্বয়কদের কাছে। তারা পিছন থেকে এসে তাদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করল। কেন বাস্তবায়ন করলো? হ্যাঁ, তারা মনে করতেছে যে এত চাকরিতে বয়স বাড়ালে তারা জুনিয়রদের কাছ থেকে প্রোটোকল পাবে না। আরে বাবা, জুনিয়ররা এখানে নিজেদের কে? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমার ডিপার্টমেন্টে কী সমস্যা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এসে জেনেছি। ভর্তি হওয়ার আগে তো আমি জানি নাই। চাকরি দিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে বসতে হবে। তো যারা এই যে আমাদের যে সুপারিশ কমিটি, আব্দুল মুহিত স্যার, মুহিত স্যারের যে নেতৃত্বে চাকরিতে আবেদনের বয়স ন্যূনতম ছেলেদের ক্ষেত্রে 35 এবং 37, আমি মাননীয় উপদেষ্টা সহ যারা এখানে নীতি নির্ধারণ করতেছে, আমি তাদেরকে আবার বলবো, আমাদের স্থায়ীভাবে চাকরিতে আবেদনের বয়স 35 করা না হলেও আপাতত অস্থায়ী বা অন্য কোনোভাবে হলেও চাকরিতে আবেদনের বয়স আপনারা 35 করে দেবেন।